সবাইকে আমার মঙ্গল মন্ত্র পডকাস্ট অনুষ্ঠানে স্বাগতম। আজকে আমার মঙ্গল মন্ত্র পডকাস্টে আপনাদের সামনে যাকে উপস্থাপনা করব তিনি হচ্ছেন আমার অনেক পছন্দের একজন বড় আপা। আমরা আর্কিটেকচার পড়ার সময় আমার সাথে ওনার প্রথম পরিচয় হয়। ওনার নাম হচ্ছে শামিরা হায়দার। শামিরা আপা কেমন আছেন? খুব ভালো আছি রুমানা। অনেকদিন পর তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আপনাকেও ধন্যবাদ। আপনি যে এত অন্যান্য দেশে ট্রাভেল করার পরেও আমাকে সময় দিচ্ছেন। এখন যেটা শামির আপা করছে, শামির আপা কিন্তু এখন আর আর্কিটেকচার প্র্যাকটিস করছে না। উনি এখন ইউনাইটেড নেশনসের সাথে সাউথ সুদানে কাজ করছে এবং তার আগে উনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করেছে, প্রাইভেট সেক্টর এবং হিউম্যানিটেরিয়ান সেক্টর উন্নয়নমূলক সংস্থার সাথে কাজ করেছে। তো আজকে ওনার অনেক মজার মজার গল্প শুনবো আমরা। তো শামির আপা, মার্স অর্থ তো আপনি জানেনই, বাংলাতে হচ্ছে গিয়ে মোটিভেশন, মিনিং হচ্ছে প্রেরণা। তো আপনি যে আর্কিটেক্ট হবেন অথবা হিউম্যানিটেরিয়ান সেক্টরে কাজ করবেন, তো আপনার এটার কারণ কি? প্রথম থেকে শুরু করেন আপনার গল্প, যে কেন আপনি আর্কিটেক্ট হলেন বা কেন আর্কিটেক্ট না হওয়ার পরেও তারপরে আপনার বিজনেস করলেন, বিজনেস করার পরে আবার এখন নতুন আরেকটা সেক্টরে কাজ করছেন। আমার মনে হয় যে আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব যে প্রেরণা সেটার ভিত্তি হয় আমাদের আমরা যখন ছোট থাকি, আমরা যখন ডিউরিং আওয়ার চাইল্ডহুড, সেখান থেকেই কিন্তু সবকিছু শুরু। আমি সবসময় জানতাম ছোটবেলা থেকে, হয়তো আমার বাবা আমার মাথায় ঢুকিয়েছিল, বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, যে আমি আর্কিটেক্ট হব। এবং কারণ ছোটবেলা থেকে আমি অনেক ড্রয়িং করতাম, তারপরে কবিতা লেখা, এগুলো তো ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আমার এত স্কিল দেখে বাবা ভাবলো যে হয়তো মেয়ে আর্কিটেক্টই হবে, আর্টিস্ট হবে। যখন বড় হচ্ছে, যখন 4 বছর বয়স মনে হয়, তখন তো বাংলাদেশে যুদ্ধ হলো। আমরা তখন এলিফ্যান্ট রোডে ছিলাম। আমরা ছিলাম যে পাড়ায় জাহানারা ইমাম থাকতেন। জাহানারা ইমাম আমার আম্মার টিচার ছিলেন। তো আমরা ওনার বাসায় যেতাম। ওনার বাসায় একটা বড়ই গাছ ছিল, সেটা ছিল মেইন অ্যাট্রাকশন। আর ওনার একটা বিউটিফুল ম্যানিকিউরড লন ছিল। ইউজুয়ালি এরকম লনে বাচ্চাদের খেলতে দেয় না কেউ, উনি আমাদের খেলতে দিতেন। আর রুমি জামি ভাই পাড়ার তখন 2জন ছেলে, আরো আরো কয়েকজন ছিলেন। ওনারা ছোট ছোট বাচ্চাদের নিয়ে ছোট ছোট সায়েন্স প্রজেক্ট করতেন। আমার মনে আছে আমাদের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কেমন করে কাগজে আগুন ধরে এসব ম্যাজিক দেখাতেন। তারপরে লাভা তৈরি করা, আগ্নেয়গিরি তৈরি করে নিচে আগুন দিয়ে কলার ছিলকা যা যা আছে রাবিশ, সেটা দিয়ে সুপের মতো লাভা উঠলে পড়ছে, এগুলো করতাম আমরা। আমার খুব মজা লাগতো ছোটবেলা। ছোটবেলা থেকে মডেল বানানো শিখে ফেলছেন। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। তারপর তো যুদ্ধ হলো, রুমি ভাই, আমরা আমরা জানতামও না রুমি ভাই যে যুদ্ধে গেছে। যুদ্ধের শেষের দিকে আমার যতটুকু মনে পড়ে যে ওনার যখন যেদিন দাফন হবে, ওনার লাশ আসলো, দাফন হওয়ার পরপরই প্রচন্ড বমিং হলো আমাদের পাড়ায়, শেলিং হলো। ওনার যেদিন জানাজা হচ্ছে, আমরা সেদিন ওনাদের বাসায়, আমার আম্মা আমাদেরকে নিয়ে গেছিলেন। তো বাসার পাশে সবার ট্রেঞ্চ ট্রেঞ্চ থাকতো সেই সময়। বমিং হলে আমরা ট্রেঞ্চে চলে যেতাম। আহ, আমার যেটা মনে আছে যে ওনার শাশুড়ি, জাহানারী মানে শাশুড়ি, তখন ব্লাইন্ড ছিলেন। ওনাকে বলা হয়নি যে আহারে। মারা গেছে রুমি। আমাদেরকেও শিখিয়ে দেওয়া হয়েছিল যে আমরা যেন ওনাকে না বলি। তো এত মানুষ কেন জিজ্ঞাসা করছে, তো আমরাও চুপচাপ আছি। উনি কিন্তু, আমার যতটুকু মনে হয় উনি কিন্তু কাঁদেননি। অনেক মানুষজন অনেক কথা বলছিল, কান্নাকাটি করছিল, স্পেশালি রুমি ভাইয়ের ফ্রেন্ডরা অনেক কান্নাকাটি করছিল। উনি কিন্তু খুব স্থির ছিলেন, জাহানারা খুব ইমাম। আর্টিকুলেটেড ছিলেন, খুব আর্টিকুলেটেড ছিলেন। আর আমি যদি ক্লিয়ারলি মনে করতে পারি, শি ইউজ টু স্মোক আ লট। ওনার লম্বা সিগারেট খেতেন, উনি এক লম্বা স্টিক দিয়ে সিগারেটস খেতেন। আহ, তো উনি খুব ডিফারেন্ট ছিলেন, সে অনুযায়ী কনটেক্সট অনুযায়ী উনি খুব ডিফারেন্ট ছিলেন। তো তারপরে বমিং শুরু হলো। আহ সেই দিন মনে হয় অনেক
সবগুলোই আমাদের ফ্রেন্ডরা মারা গেল শেলিং এর কারণে। ওই উপর থেকে যখন শেলগুলো কাগজের মতন পড়ে, বাচ্চারা মাঝে মাঝে মনে করে এগুলো তুলতে হবে। হুম। এবং আহ আমাদেরকে আমার আব্বা আম্মা সেভ করলে, অনেকগুলো বাচ্চারা কিন্তু সেভড হয়নি সেই দিন। আহারে। রাত্রেবেলা রেড ক্রস ভলেন্টিয়াররা এইসব ডেড বডি গুলো সাথে সারাদিন সরাতে পারতো না, কারফিউ অন্যান্য কারণে। So, আমি এটাও জানতাম না আমার আব্বা যে রেড ক্রস ভলেন্টিয়ার ছিল। হুম। তো রাত্রের শেষে আব্বার রক্ত বেজে 7টাতে আসতো আর কি, ডেড বডি গুলো সরিয়ে টরিয়ে। আর ওই তো তারপরে তো বাংলাদেশ স্বাধীন হলো, দ্যাট ওই 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 স্মৃতিগুলা অনেক নিচে চলে গেল, কিন্তু ইন্সপিরেশনটা মনে হয় ওখানেই ছিল, হুম। দ্যাট হাউ আই ক্যান কন্ট্রিবিউট টু সেভ লাইফস। যুদ্ধের মধ্যে মানুষকে কিভাবে সাহায্য করা যায়। আমাদের পাড়ায় অনেকেই এরকম প্রতিনিধি যারা যুদ্ধে যায়নি, যাদের ফ্যামিলি আছে যারা যুদ্ধে যায়নি, তারা অনেকভাবে সাহায্য করতো। হুম। আশেপাশের নেইবার্সদের যারা যারা পালানোর চেষ্টা করছে তাদেরকে সাহায্য করা। তো আমার আব্বা এরকম সবাইকেই সাহায্য করতেন, যারা ঢাকা থেকে পালাতে চাচ্ছে তাদেরকে গাড়ি করে সেফ জায়গা পর্যন্ত পৌঁছে দেয়া। আবার অনেকে আব্বার কলিগরা ছিল, দে আর ফ্রম বোম্বে, দে স্পিক উর্দু ওর হিন্দি, বাট তখন তো আর বাঙালিদের সেই পার্থক্য ডিফারেন্স বুঝবে করতে না। পারা যায় না, হুম। পার্থক্য বোঝা যায় না। তো তারাও অ্যাট্রাক্ট হতো তাদের প্রতি। আব্বা তাদেরকে সেফলি ইন্ডিয়া বা পাকিস্তান বা দুবাইতে পৌঁছে দেওয়া, তাদের টিকিট করা, তাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যে এই কাজগুলো করতো, অ্যান্ড এটা নিজের লাইফের রিস্ক নিয়েই করতো। হুম। তারপরে এই তো এখানেই মনে হয় আমার ইন্সপিরেশনটা তৈরি হয়েছিল ডেভেলপমেন্ট ফিল্ডে কাজ করার। তারপর আর্কিটেকচার পড়ার পর খুব দ্রুত আমি ইন্টারেস্ট হারিয়ে ফেললাম আর্কিটেকচার থেকে। ওয়ান ইজ দ্যাট আমি যদি তখন পাশ করে আর্কিটেকচার প্র্যাকটিস করতাম, I would have to set up a farm or work in a farm জি। for real estate agents. And যা যা পড়েছি সেটার পুরো কন্ট্রারি কাজ করতে হতো। So it's just a prescriptive design, জি। যেটা যেভাবে ডেভেলপাররা চায়, যেভাবে ক্লায়েন্ট চায়। বিল্ডিং রেগুলেশনের তো কোনো ধারই ধারা হয় না, এখন পর্যন্ত হয় না, যদিও এখন রেগুলেশন আছে বাংলাদেশে। And those spaces were not created for living to what we were taught. জি। স্পেস গুলো ক্রিয়েট করা হয় জাস্ট টু সেল। এটা ইংল্যান্ডেও হয়। ইংল্যান্ডে তুমি যদি এই নতুন বাড়িগুলো দেখো, অ্যাপার্টমেন্ট গুলো দেখো, হুম। দোজ আর লাইক, আমরা এখানেই তো বলি পিজন হোলস গুলো তৈরি করা হচ্ছে, তাই না? ইভেন সিলিং হাইটটাও অ্যাপ্রোপ্রিয়েট না। সব যত নতুন বাড়ি তত আস্তে আস্তে ছোট হচ্ছে সবকিছু। হ্যাঁ, আর বাথরুম টয়লেট এত ছোট। তো আমি মাঝে মাঝে এখন স্টিল আই ওয়ান্ডার দ্যাট আমরা আর্কিটেক্ট হিসেবে কি শিখেছি আর ওয়ার্ল্ড ওয়াইড কি প্র্যাকটিস হচ্ছে। হুম। তো রিয়েলি এখানে অনেক কিছু এখন করার আছে। লাইক হ্যাঁ, অনেক আর্কিটেক্ট অনেক অ্যাওয়ার্ড পাচ্ছে, অনেক ধরনের কাজ করছে, বাট নো ওয়ান ইজ চ্যালেঞ্জিং অ্যাজ সাচ দ্যাট দিজ আর নট হ্যাবিটেবল স্পেসেস। এরকম জায়গায় একটা বাচ্চাকে রেজ করা যাবে না সুস্থভাবে, বা একটা ফ্যামিলি বাসায় কাছ থেকে বাসায় এসে বলতে পারবে না দিস ইজ মাই হোম, দিস ইজ ওয়্যার আই রিল্যাক্স। হুম। এটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই যে একই প্রবলেম। স্পেশালি ক্রাউডেড সিটি গুলোতে হচ্ছে। হ্যাঁ, কান্ট্রি সাইডে হয়তো হচ্ছে না, প্লেসেস লাইক ওয়্যার মাই মাম লিভস, এডমন্টন, হিউজ ল্যান্ড, হিউজ হাউসেস, ওখানে হয়তো হচ্ছে না, বাট বড় বড় সিটিতে এগুলোই হচ্ছে। বাংলাদেশ, ঢাকা বলো, টরন্টো বলো, লন্ডন, নিউ ইয়র্ক, হুম। একই কাজ হচ্ছে। তো আপনি কি লন্ডনে এসে কি কাজ করেছিলেন আর্কিটেক্ট হিসেবে? লন্ডনে আমি কাজ করিনি, আমি তবে ব্রিটিশ ফার্মের সাথে কাজ করেছি বাংলাদেশে। আচ্ছা। ওই মেইনলি শেরাটন হোটেলের যে উইন্টার গার্ডেন, ওটা ডিজাইন করেছিলাম, আর রেনোভেশনের কিছু কাজ করেছিলাম। ইফ আই রিমেম্বার কারেক্টলি একটা লিজ কোম্পানি করেছিলাম, আর
HSBC ব্যাংকের ইন্টেরিয়র করেছিলাম। হুম, তো তখন for the first time we introduced system architecture. So office space create করা with cubicle. So we imported all the furnitures and others from Singapore and other countries. আচ্ছা। And তো ভালোই তো, শুনে তো ভালোই লাগছে। তো এগুলা ছেড়ে দিলেন কেন? কতদিন ছিলেন? uh, বেশি দিন ছিলাম না। বেশি দিন ছিলাম না কারণ as I said that খুব দ্রুত আমি ইন্টারেস্ট লুজ করি এই কারণে that those were just doing the work, you হ্যাঁ, know. I'm not একটা আর্কিটেক্টে অনেকদিন অপেক্ষা করা লাগে তার শখের তার প্রজেক্ট। পছন্দ মতো একটা হুম, প্রজেক্ট করার যেখানে সে নিজেকে এক্সপ্রেস করতে পারবে। আমার সেই ধৈর্যটা হয়তো ছিল না। হুম। আর আমার এই কাছে কারণেই আপনি আমার বন্ধু। ধৈর্য ছিল না। তাছাড়া আমি যাদেরকে নিয়ে কাজ করতে চাই তারা কখনোই আমার যে ক্লায়েন্ট হতো সেই সময় সেটার কোনো গ্যারান্টিও ছিল না। হুম, বাংলাদেশে তুমি যদি প্র্যাকটিস করো তুমি প্র্যাকটিস করবে ফর রিচ রিচ ঢাকা পিপল। You will not work for the slum. You will not work for the people who really need a design space to improve their life. জি। ওটা ওটা তখন তখন অ্যাটলিস্ট তখন এরকম কোনো সুযোগ ছিল না। এখন সুযোগ আছে কিনা তা জানি না। সুযোগ থাকলে অবশ্যই আর্কিটেক্টের আস্তে, আস্তে হচ্ছে এখানে এখন। কাজ করা হুম, উচিত। হ্যাঁ, নিশ্চয়ই এখানে কাজ করা উচিত। বাংলাদেশে তো এখন শুনছি যে সোশ্যাল হাউসিং হচ্ছে। হুম, আমি মনে হয় 22 তে কয়েকটা দেখেওছি। So these are the good move. At least some of the works are happening now. I think আচ্ছা। that those are the good thing. আমার সেই ধৈর্য ছিল না। হুম, হুম, So ব্রিটিশ পেট্রোলিয়ামে জয়েন করলাম। এটা খুবই একটা ইন্টারেস্টিং জায়গা ছিল কাজ করার জন্য। আমার যে সেলস অ্যান্ড মার্কেটিং এর যে স্কিল এটা আমি মনে হয় আর্কিটেক্ট থেকে পেয়েছিলাম। জুরিতে নিজেকে প্রেজেন্ট করে করি ডিজাইন প্রেজেন্টেশন থেকে হাউ টু জাস্টিফাই ইউরসেলফ। অ্যান্ড আমার মনে আছে আমার আমার সিনিয়র আমাকে একবার বলেছিল যে ইফ ইউ ক্যান সেল স্যান্ডস অন দ্য সি বিচ ইউ আর আ গুড সেলস পারসন। সো বাংলায় আমরা বলতাম না মোটিভেশন যে ক্লায়েন্টকে খাওয়ানো। ক্লায়েন্টকে খাওয়ানো, হ্যাঁ, সি বিচে দাঁড়িয়ে বালু বিক্রি করা। তো হ্যাঁ, সেটাই যেমন আই টুক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ। হ্যাঁ, বালু বিক্রি করতে হবে, সি বিচে দাঁড়িয়ে বালু বিক্রি করবো। হুম, And that was very good and I took the challenge and that challenge was very interesting এই কারণে যে আমার সঙ্গে আর কেউই মেয়ে মার্কেটিং এ ছিল না, সবাই ছেলেরা ছিল। হুম, সবাই বিভিন্ন দেশ থেকে এমবিএ করে এসছে। And it was a very patriarchal পুরুষতান্ত্রিক একটা এনভায়রনমেন্ট ছিল। হুম, আমার মনে হয় না আমি আমার মতন কাউকে দেখেছি যে আমার মতোই এরিয়াতে মার্কেটিং এই কাজ করছে। খুব কম মেয়েরা করতো। হুম। সো ইটস লাইক এক্সপেকটেশন ছিল যে তুমি ডলের মতন সেজে অফিসে যাবে, ইউ নো, হ্যাঁ, ক্লায়েন্টদের সাথে কথা বলতে। অ্যান্ড আমার মনে আছে একবার আমাকে গীতা চৌধুরী ফার্মে একজন ফোন করেছিল কোনো একটা কাজে। আমি ইয়ে করছিলাম, প্রোডাক্ট ডিজাইন করছিলাম, তারা প্রোডাক্টের ওই ডিজাইনগুলো ইয়ে করছিল, ড্র করছিল। তো ফার্মে আমাকে স্যাটারডেতে ফোন করেছে, ফোন করে বলছে যে হ্যাঁ আপা আপনাকে ফোন করলাম এটা এটা জানার দরকার। যে হ্যাঁ ভাই আমি তো এখন একটু রান্না করছি, আসছি। তো বলছে আপনি রান্নাও করেন? আমি বলছি হ্যাঁ আমি রান্না করি। ও, আমি তো ভাবতাম আপনি রান্না করেন না। বলছি হ্যাঁ ভাই বাতাস থেকে খাওয়া শিখাই। সো হ্যাঁ, এক্সপেকটেশন ছিল যে আমরা যে আমাদের আদার সাইড অফ দ্য লাইফ নাই, আমরা সবসময় এরকম তো হ্যাঁ, তো ওটা আমি এনজয় করেছি, খুব ভালো লেগেছে। কিন্তু তো আপনি কি ডল সেজে যেতেন? বললেন যে খুব ভালো হ্যাঁ, লেগেছে। সেজে গুজে তো যেতেই হতো। ইফ ইউ আর আ গুড সেলস পারসন আচ্ছা, স্মার্ট কিন্তু হিসাবে। তখন হুম, স্মার্ট, ইউ হ্যাভ টু বি ভেরি স্মার্ট। তখন নিয়ম ছিল, এখন আছে কিনা জানি না, যে ছেলেদের এবং মেয়েদের জন্য ওভারওয়েট হলে প্রমোশন হতো না, ইন্স্যুরেন্স বোনাস পাওয়া যেত না।
Everyone had to be very fit, ওয়াও! presentable, এবং বিপি এক্সট্রা ফান্ডও দিত, so you can buy expensive and good attires to represent yourself in front of the client. So these were good. আমারও মনে আছে আমাদের প্রাইভেট সেক্টরে আমাদেরকে জিম মেম্বারশিপ দিত, ডিসকাউন্ট। Those are indirectly saying that, yeah, you need to be fit, you দেখতে cannot ভালো। go in front of client. এখন তো ওয়ার্ল্ডে অনেক চেঞ্জ এসছে, তাই না? তখন তো ম্যাটারনিটি লিভ বলে কোনো কিছু ছিল না, তেমন কিছু ছিল না। যারা সেক্টরে, যেমন আমি যখন দুবাইয়ে গেছি কাজের জন্য বিপে, শুধু রিসেপশনে 2জন মেয়ে ছিল, সেলস সেকশনে কোনো মেয়ে ছিল না, সেলস সেকশনে, সেলস এন্ড মার্কেটিং সেকশনে সব পুরুষ ছিল, লজিস্টিকে কিছু মেয়ে ছিল। আমরা 2000 সালের শুরুর দিকের কথা বলছি। 2000 সালের আগে 98 থেকে শুরু। 99, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। 2000 ওই সময়কার কথা বলছি। হুম। খুব কম ছিল, এক্সপেকটেশনও ছিল না যে মেয়েরা কন্টিনিউ করবে, অ্যান্ড মেয়েদের জন্য কন্টিনিউ করা খুব ডিফিকাল্ট ছিল, কারণ একটা পর্যায়ে মেয়েদেরকে ফ্যামিলি স্টার্ট করতে হবে, ফ্যামিলিকে সময় দিতে হবে। কিন্তু অর্গানাইজেশন যদি এই প্রভিশনস গুলো না রাখে, তাহলে তো দে হ্যাভ টু ক্লাইম্ব ডাউন। তখন বিপিতে ডিরেক্টর ছিল শুধু একজন মহিলা, হেডকোয়ার্টারে মানে লন্ডনে একজন শুধু মহিলা ডিরেক্টর ছিল, বাকি সবাই পুরুষ ছিল। এখনো there is a huge gap between genders. UN by 2030 UN wants to have 50-50, আচ্ছা, পুরুষ এবং মহিলা 50 মানে 50-50 হতে করতে চায়, কিন্তু এখন প্রেজেন্ট আমরা কত আছি? 2080। So senior management are the P4 level, P3, P4 or P5 প্রফেশনাল লেভেল, হ্যাঁ, professional level, only 20% women. Even UN is creating so much opportunities, মহিলাদের জন্য এত অপরচুনিটি ক্রিয়েট করছে, তারপরে মেয়েদের প্রেজেন্টেশন অনেক কম। আর এই রিপ্রেজেন্টেশন আমাদের অবশ্যই বাড়াতে হবে। আর আমি আশা করব যে বাংলাদেশি মহিলারা ইন্টারন্যাশনালি কাজ করুক, জয়েন করুক এবং রিপ্রেজেন্টেশন বাড়ুক, সেটা বাংলাদেশেরও একটা নাম হবে বিদেশে অ্যাজ মার্চিং প্রফেশনালস, আর একটা গ্যাপটাও পূরণ হবে। তো এখন বলেন যে তাহলে আপনি বিপির থেকে তারপরে আবার হিউম্যানিটেরিয়ান সেক্টরে কিভাবে গেলেন? সো ফ্যামিলি যখন স্টার্ট করতে হবে তখন বিপিতে তো রিজাইন দিতেই হলো, রেজিগনেশন দিতেই হলো। বিপি হচ্ছে ব্রিটিশ পেট্রোলিয়াম। ব্রিটিশ পেট্রোলিয়াম। তারপরে আমি লন্ডনে আসলাম এবং ওখানে মাস্টার্স করলেন। মাস্টার্স করেছি আমি, অবশ্যই আগে মাস্টার্স করি। আমি আর্কিটেকচার শেষ করার পরপরই আমি বিজনেসে মাস্টার্স করেছিলাম। আচ্ছা, এখানে এসে লন্ডনে এসে আমি একটা ফেয়ার ট্রেড কোম্পানি ওপেন করলাম এবং ওটার প্রোডাক্ট শপে সেল হতো। একটা ফেয়ার ট্রেড কফি বারও ছিল ওই কোম্পানিটা। So it was a very new idea at that time, even in London, যেখানে লন্ডনে অনেক ধরনের এন্টারপ্রেনার্স আছে। There were a lot of interest in it, অনেক মানুষ আসতো, খুব ভালো লাগতো যখন তারা বলতো আমরা হ্যাঁ প্রশিকাকে চিনি, ব্র্যাককে চিনি, কুমুদিনীকে চিনি। তাদের প্রোডাক্ট তো তখন এখানে অনেক কম পাওয়া যেত, এখনো কম পাওয়া যায়। তারপরে পেরু থেকে পেরুভিয়ান আর্টিসানদের প্রোডাক্ট আমরা আসতাম, তাদেরকে ট্রেনিং দিতাম। বাংলাদেশেও ট্রেনিং দিতে, তো ট্রেনিং গুলো হতো যে কিভাবে ইউরোপিয়ান কাস্টমারদের পছন্দ অনুযায়ী ডিজাইন গুলো তৈরি করা যায়। ইট ওয়াজ এ ভেরি ক্রিয়েটিভ সেক্টর, আই রিয়েলি লাইকড ইট। কাউন্সিলের সাথে লবি করে লোকাল কাউন্সিলে তখন আমি ইন্ট্রোডিউস করলাম ফেয়ার ট্রেড কফি অ্যান্ড ফেয়ার ট্রেড সুগার। আচ্ছা, কারণ এইসব প্রোডাক্ট তো আমাদের উন্নয়নশীল দেশগুলো থেকেই বিদেশের এইসব দেশে আমদানি করা হয়, তাই না? অ্যান্ড অনেক ফার্মার্সরা মার্জিনালাইজ থাকে, স্পেশালি সুগার প্রোডাকশনে, তারপরে চা, কফি, চকলেট, এগুলো যদি ফেয়ার ট্রেড হয়
তাহলে আমরা আশা করতে পারি যে চাইল্ড লেবার এসব দেশে হবে না, ছেলেমেয়েরা স্কুল যেতে পারবে, ন্যায্য মূল্য কারণ পাবে আর ফেয়ার, কি। হুম। হ্যাঁ, ন্যায্য মূল্য হবে, ফার্মাররাও তাদের ইকুয়াল শেয়ারটা পাবে। যখন ওরা ইকুয়াল শেয়ারটা পায় তখন দে ক্যান সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল, হ্যাঁ। হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই 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 এটা এখনো এটা কন্টিনিউ করা উচিত এবং কন্টিনিউ হচ্ছে। আহ কিন্তু সেভাবে তো হয় না, মানুষ অলওয়েজ ট্রাই টু, এখন যেমন ইনফ্লেশন অনেক হাই, মানুষ সবসময় চায় কিভাবে সেভ করা যায়, হ্যাঁ। বাট এইরকম সময়েও কিন্তু কন্টিনিউ করা উচিত এবং বাংলাদেশে সবারই এটাই প্রমোট করা উচিত যে আমরা মাস প্রডিউস প্রোডাক্ট কিনবো না, আমরা আর্টিসানদের প্রোডাক্ট কিনবো, স্মল ফার্মার্সদের, স্মল আর্টিসানদের সাপোর্ট করবো। কারণ পপুলেশন ওয়াইজ বাংলাদেশে তো অনেক পপুলেশন, সো যদি সেটার 10%ও যদি আমরা ফেয়ার ট্রেড অর্গানাইজেশন গুলো থেকে কিনি, দ্যাট উড বি এ হিউজ বেনিফিট ফর দ্য সেকশন। সো যাই হোক, সেটা 2007-এর ক্র্যাশে ক্রেডিট ক্রাঞ্চ হলো, লন্ডনে, আমাদের হ্যাঁ। ক্যাশ ফ্লো কম হয় না, লন্ডনে ক্যাশ ফ্লো, দ্যাট ওয়াজ এ হিউজ সেটব্যাক। বা আমার মনে হয় ওয়ার্ল্ড ইকোনমি তারপর থেকে অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। মানুষের ঠিক প্যান্ডামিক যেভাবে মানুষকে এফেক্ট করেছে এইসব ওয়ার্ল্ডে, ঠিক ওভাবেই কিন্তু ক্রেডিট ক্রাঞ্চটা এফেক্ট করেছিল। জি। তো বিজনেস বন্ধ করে দিতে হলো, কারণ ফান্ডিং এর আর আহ, কোনো স্ট্রিম ছিল না, অর্গানিক ফান্ডিং এর জন্য কোনো পয়সা পাওয়া যাচ্ছিল না গভর্নমেন্ট থেকে, অন্য জায়গা থেকে। ব্রেক ইভেনে রাখাটা খুব টাফ হচ্ছিল। আচ্ছা। তারপরে এর মধ্যে ইউএনডিপি তে অ্যাপ্লাই করেছিলাম এবং ফরচুনেটলি ইউএনডিপি অ্যাকসেপ্টেড ইট মাই অ্যাপ্লিকেশন। মেইনলি প্রবাবলি আমার এমবিএ ছিল সেই জন্য, এবং আমার আর্কিটেকচারে একটা ভালো ডিগ্রি ছিল। প্রজেক্টটা ছিল শেল্টার অ্যান্ড ডিআরআর প্রজেক্ট। ডিআরআর এর বাংলা কি আমি জানি, ডিজাস্টার রিস্ক রিডাকশন এর বাংলা কি দুর্যোগ প্রশমন। দুর্যোগ প্রশমন, ইয়েস। ওটা আমি খুব খুব এনজয় করেছি এবং তারপর থেকে আমি আসলে আর পিছনে কখনো তাকাইনি। আমি দ্যাট টাইম আমি রিয়েলাইজ করলাম যে আমি এই ডেভেলপমেন্ট সেক্টরেই কাজ করতে চাই, হিউম্যানিটেরিয়ান সেক্টরেই কাজ করতে চাই। এবং এটা কিন্তু লিঙ্ক তখন হলো যে আমার চাইল্ডহুডে আমি যে আমার বাবাকে দেখতাম হুম। রেড ক্রসে ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে এবং মানুষদেরকে কিভাবে সাহায্য করতো ইন্ডিভিজুয়াল লেভেলে, ওটা ওটার সাথে কিন্তু এটা লিঙ্কড। এটা অনেক পরে বুঝেছি, হুম। যেটা বললাম না যে চাইল্ডহুড সাইকেতে অনেক কিছু থেকে যায়, সেটাই পরে একটা ইন্সপিরেশন এর কাজ করে যদি দ্যাটস আ পজিটিভ এক্সপিরিয়েন্স। আর ইফ দ্যাট আর নেগেটিভ এক্সপিরিয়েন্স, সেটা হয়তো মানুষকে অন্যভাবে ইনফ্লুয়েন্স করে। হুম। So fortunately that was a positive experience of war. হুম। তারপরে তো বাংলাদেশে আপনার সাইক্লোন সিডারের ইউএনডিপির সাথে কাজ করার পরে তো বিভিন্ন দেশে কাজ করলেন। তো তার মধ্যে কোন হ্যাঁ, কোন দেশে আপনার কাজ করতে সবচেয়ে ভালো লেগেছে? বর্তমানে তো সাউথ সুদানে কাজ করছেন। সবচেয়ে বেশি যদি বলি যে ভালো লেগেছে কাজ করতে, সব দেশেই ভালো লেগেছে। হুম। হুম। কারণ তুমি যখন একটা দেশে কাজ করতে চাও, সেই দেশের কালচার তোমাকে বুঝতে হয়, অ্যাপ্রিসিয়েট করতে হয়, ল্যাঙ্গুয়েজটা শেখা হয়, ভাষাটা খুব ইম্পর্টেন্ট। হুম। অ্যান্ড তার তার মধ্যে দিয়ে হিউম্যান লেভেলে মানুষকে চেনা চেনা যায়, অনেক মানুষের সাথে পরিচয় হয়। এবং তুমি তখন দেখবে যে তোমার দেশের মানুষের সাথে সেই দেশের কমন পিপলদের তেমন কোনো পার্থক্য নেই, হয়তো চেহারাটা ডিফারেন্ট, চামড়ার রংটা হয়তো ডিফারেন্ট, হুম। কিন্তু তাদের একই একই কারণে তারা প্রত্যেকদিন ঘর থেকে বের হয়ে আসে কাজ করার জন্য, হুম। জীবিকা উন্নয়ন। তাদের একই, তাদের আহ আশা একই যে ছেলেমেয়েদের লেখাপড়া শিখাবে, ভালো জীবন দিবে। একই কারণে তারা প্রত্যেকদিন যুদ্ধ করে একটু ভালো ভাবে থাকার জন্য, বা নিজেদের এই দুস্থ অবস্থা থেকে একটা স্টেবল একটা সিচুয়েশন আনার জন্য। সো হুম। হিউম্যান লেভেলে এভরিথিং ইজ সেম। হ্যাঁ। তো যেই দেশে তুমি যেটা বলছিলে যে কোথায় বেশি মজা লেগেছে, সুন্দর সুন্দর দেশ হচ্ছে হেইটি, বিউটিফুল একটা কান্ট্রি।
অনেক আর্টিস্টিক মাইন্ডেড, হেইতির লোকরা খুব আর্টিস্টিক মাইন্ডেড, খুবই পোয়েটিক নেচারের হয়। খুব ভালো লেগেছে ওখানে কাজ করতে। আর মানুষের দুরবস্থা আর্থকোয়েকের পর দেখার পর আমার প্রথম ভয় লেগেছিল বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশে তো সেভাবে এখন পর্যন্ত দুর্যোগ প্রতিরক্ষার তেমন কোনো স্টেপ নেওয়া হয়নি, তাই না? জি কিভাবে ডিজাস্টার রেসপন্স, কিভাবে ডিজাস্টার মোকাবেলা করবে, ডিজাস্টারের আগে, ডিজাস্টারের সময় এবং ডিজাস্টারের পরে, সেভাবে ড্রিলগুলো হয়নি। এবং হেইতিটা ছিল একটা এক্সাম্পল যে যারা প্রোগ্রাম যদি গভর্নমেন্ট সেইভাবে রোল আউট না করে, particularly earthquake সময়, হুম there would be a huge human cost. And earthquake is like, disaster আমরা যেটা বলি, দুর্যোগ কিন্তু কোনো শ্রেণী ভিত্তিক হয় না। তুমি সবাইকে গরিব হতে পারো, তুমি হুম বড়লোক হতে পারো, সবাইকে, ওরা কাউকে কিন্তু ডিসক্রিমিনেট করে না, সবাই এফেক্টেড হবে। তো তোমার যদি কোটি কোটি টাকাও থাকে, in a second you will be in that position of a rickshaw in Bangladesh. হুম So everyone should work together. সবাই একসাথে কাজ করে দুর্যোগ প্রতিরক্ষায় কাজ করা উচিত, এবং হুম বিপদের সময় সবাই সবার পাশে থাকা উচিত। কারণ যেটা বললাম যে দুর্যোগের সাথে মোকাবেলা করতে হলে শ্রেণীভিত্তিক মোকাবেলা করা যাবে না, একসাথে সব লেভেল একসাথে হয়ে মোকাবেলা করতে হবে। বাংলাদেশ কিন্তু একটা ইন্সপায়ারিং একটা এক্সাম্পল সারা ওয়ার্ল্ডের জন্য হ্যাঁ এই কারণে। কারণ বাংলাদেশে যখনই কোনো দুর্যোগ হয়, বাংলাদেশের অন্যান্য মানুষরা কিন্তু প্রথমে এগিয়ে যায়, তারা নিজেদের লাইফের কথা কিন্তু চিন্তা করে না। হুম ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা যায়, তারপরে যাদের একটু অর্থনৈতিক অবস্থা ভালো আছে বা যারা একটু সেফার জায়গায় আছে, তারা তারা যায় প্রতিরক্ষা। তত মানে বিদেশিরা আস্তে আস্তে যে সময়টা লাগে, ফার্স্ট 48 আওয়ার্স খুব ইম্পর্টেন্ট, হুম সেই সময় কিন্তু দেশের মানুষরাই তাদেরকে সাপোর্ট করে। এবং এই কারণে বাংলাদেশের কিন্তু অনেক নাম বিদেশে, যে বাঙালিরা বোঝে কিভাবে একজন একজনকে সাহায্য করতে হয়, সেটাই যেটা অন্যান্য দেশে হয়তো একটু কম দেখা যায়। হুম আমার সবচেয়ে যেটা মনে হয় যে দেখেন আমরা যখন খবরে আজকাল দেখি না আমেরিকাতেও বন্যা হচ্ছে, ইংল্যান্ডেও বন্যা হচ্ছে, তো মানুষ তো একদম হাই হুতাশ লাগায় দেয়। তো আমরা তো হুম। বাংলাদেশে তো সব সময় আমরা বন্যার মধ্যে থাকি, তো আমরা তো হ্যাঁ, হাই হুতাশ করি না, উই জাস্ট লিভ উইথ ইট অ্যান্ড ডিল উইথ ইট। কিন্তু যেটা দুঃখের কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে নতুন নতুন যে দুর্যোগগুলি হবে, তো ওগুলা নিয়ে আমাদেরকে এখন অনেক কাজ করতে হবে, এবং আমাদের আর্কিটেক্ট মানুষদের মতো অন্যান্য প্রাইভেট সেক্টরদেরও অনেক ভূমিকা আছে। আপনি যেটা বললেন না, সবাইকে একসাথে কাজ করতে হবে, কারণ শহর তো আসলে এই প্রফেশনালরাই তৈরি করছি, আমরাই তৈরি করছি। হ্যাঁ, নিশ্চয়ই হুম সবাইকে একসাথে কাজ করতে হুম হবে। সরকারের পক্ষে বিপক্ষে সবাই একসাথে কাজ করতে হবে, দুর্যোগের আগে, সময় এবং পরে। হুম আর দুর্যোগ তো আসবেই, দুর্যোগকে তো তুমি বন্ধ করতে পারবে না। সেটাই নেচার উইল অলওয়েজ হ্যাভ ইটস ওন রুল, যেটা আমরা তো আর এটা এখন পর্যন্ত কন্ট্রোল করতে পারিনি, পারবো না হয়তো বা ভবিষ্যতে সেটাই। বেশ কিছু দিনের জন্য। তো এখন স্বামীর আপা আমরা চলে যাই আবারও যুদ্ধক্ষেত্রে। তো আপনি তো হুম। ইউক্রেন, পাকিস্তান, তারপরে এখন সাউথ সুদানে কাজ করছেন, তো এই কাজগুলির আপনার কিরকম অভিজ্ঞতা? সো I mean, ডিজাস্টার, ম্যানমেড ডিজাস্টার গুলোর মধ্যে পড়ে তোমার যুদ্ধগুলো। এবং ইউক্রেনে যখন আমি কাজ করেছি তখন সব টেকনিক্যালি এটাকে বলা হয় যে ফ্রোজেন ওয়ার, প্রক্সি ওয়ার চলছে, কিন্তু তার মধ্যে মানুষের জীবনও চলছে। হুম হিউম্যান লেভেলে অনেক মানুষের সাথে ইন্টারাকশন হচ্ছে, আমি এখনো তাদের কথা চিন্তা করি। আহ, আমার আমার একটা কলিগ, ইউক্রেনিয়ান কলিগ, তখন বিয়ের প্ল্যান করছে, তার যাকে বিয়ে করবে সে একজন ফার্মার, মারিউপোলেরই আশেপাশে সে একটা ফার্মার। আমি মাঝে মাঝে চিন্তা করি যে কোথায় আছে ওরা, ওরা কি একই দেশে আছে না অন্য দেশে চলে গেছে? নিশ্চয়ই কোথাও আছে, যদি বেঁচে থাকে নিশ্চয়ই কোথাও আছে। হুম তো যুদ্ধের পার্সোনাল লেভেল এক্সপিরিয়েন্স গুলো এরকম, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষের কথাই আমার মনে পড়ে। যেটা পাকিস্তানেও তাই, সেটা ইয়েতেও তাই, সাউথ সুদানেও একই স্মৃতি নিয়ে যাবো আমি। আর আসলে
আপনি কতদিন ধরে সুদানে কাজ করছেন? প্রায় 2 বছর হতে চলছে। হুম। তার আগে কোথা মিয়ানমারে ছিলেন? তার যে বাংলাদেশ মিয়ানমার রেসপন্সে ছিলাম, হুম, হ্যাঁ, রোহিঙ্গা রেসপন্সে ছিলাম। সো ইয়া, তো সেক্টরের মধ্যে তুমি তুমি যারা আমরা আর কি এইসব সেক্টরে কাজ করি, আমরা জানি যে আহ, যারা হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার, যারা ডেভেলপ এনজিও তে কাজ করে, ইউএন এ কাজ করে, গভর্নমেন্ট অপোজিশন যারা যুদ্ধ করছে, ওয়ারিং পার্টিদের কাছে তাদের ইনফরমেশন থাকে, জিও লোকেশন থাকে, যার কারণে আমরা এফেক্টেড হই না। আমাদের গাড়িতে হোয়াইট ফ্ল্যাগ থাকে, আমরা যাই, আমরা কাজ করি, আবার চলে আসি, এই প্রোটেকশনটা আমরা পাই। এই প্রোটেকশনটা এবার প্রথম দেখলাম যে গাজা ওয়ার এই প্রোটেকশনটা পায়নি হুম, হিউম্যানিটেরিয়ান ওয়ার্কাররা, সেটাই। যেটা খুবই কনসার্নিং। খুবই কনসার্নিং ইন আ সেন্স, ইভেন জেরুসালামে আনরা অফিসেও তো আগুন ধরে গিয়েছে মানুষ, তাই না? হুম, So this is a very challenging time for humanitarian worker. এটা যদি একটা প্রেসিডেন্ট সেট করে, এটাই যদি একটা এক্সাম্পল সেট করে, তাহলে আহ, তাহলে আমরা তো লাস্ট পিপল যারা ডিস্টিটিউট পিপলদের হেল্প করবো, তাই না? যুদ্ধের সময় তো সবাই সবার প্রাণ বাঁচায়। যুদ্ধক্ষেত্রে কারা যায়? যুদ্ধক্ষেত্রে হিউম্যানিটেরিয়ানরা যায়, যারা যুদ্ধের মধ্যে আটকে গেছে তাদেরকে হেল্প করা, যারা যারা এফেক্টেড হয়েছে, গুলি খেয়েছে বা ইউনো সাফার করছে, যারা পঙ্গু, যারা যারা বয়স্ক, যারা মুভ করতে পারছে না, এই হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার, বিভিন্ন দেশের হিউম্যানিটেরিয়ান ওয়ার্কাররা এখানে যায়, তাদেরকে সাহায্য করে। পার্টিকুলারলি এটা খুব ইম্পর্টেন্ট, বাচ্চারা, প্রেগনেন্ট ওমেন এবং বয়স্কদের জন্য, আর যারা ডিসেবল। বেশিরভাগ সময় তাদেরকে ফেলে যারা এবল, যারা ইয়াং, তারা কিন্তু পালিয়ে যায়, আহ, বা সেফ একটা জায়গায় চলে যেতে পারে, এনরাই পড়ে থাকে। হুম, এদেরকে যদি সাহায্য আমরা করতে না পারি, তাহলে কে সাহায্য করবে? তাহলে হিউম্যানিটির জন্য কারা কাজ করবে? সো দিস কোয়েশ্চেন ইজ টুয়ার্ড অল, সবাইকেই আমার প্রশ্ন যে আমাদের এই চার্টারটা, হিউম্যানিটির চার্টারটা আমাদেরকে হুম, সবাইকে রেসপেক্ট করা উচিত এবং প্রোটেক্ট করা উচিত। সেটাই। এটা তো আপনি একটা ওভারঅল চ্যালেঞ্জের কথা বললেন যে মানে এই এরকম কঠিন একটা পরিস্থিতিতে কাজ করতে হলে। তো আপনি নিজেকে কিভাবে আম মানে অনুপ্রাণিত রাখেন? হাউ ডু ইউ কিপ ইউর ওন রেসিলিয়েন্স? অথবা কিভাবে নিজে সাস্টেইন করেন একটার পর একটা যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন? সাস্টেন করি কিভাবে? তোমার যদি এখন যুদ্ধের ভীতি থাকে, যুদ্ধের ভীতি, মরে যাওয়ার ভীতি সবার কাছেই থাকে। আহ, অনেক সময় আমি দেখেছি যে দূরে বমিং এর আওয়াজ শুনে অনেক কলিগ অনেক ভয় পেয়ে যায়। হুম, যখন শেল্টারে দৌড়ে শেল্টার নিতে হয়, অনেকে ভয় পেয়ে যায়। আহ আমি মনে হয় অভ্যস্ত হয়ে গেছি ছোটবেলা থেকে, ছোটবেলার যুদ্ধ দেখে বা এইরকম পরিস্থিতিতে কাজ করতে করতে, ভয়টা হয়তো সেভাবে পাই না। সো দ্যাটস আ ভেরি গুড থিং। আর দ্বিতীয় হচ্ছে যে মারা তো যাবোই আমরা সবাই। হুম, এখন কে কোথায় কিভাবে মারা যাবে সেটা তো আর আমরা জানি না। তার কারণে যদি এখন একটা কবিতা আছে না, নন্দলাল, নন্দলালের মতন আমরা যদি হাত পা গুটে বসে থাকি, কিছু না করি, তাহলে তো কোনো লাভ হলো না, তাই না? স্বামীর আপা, আপনি যে নন্দলালের কথা বললেন, নন্দলালের কবিতা, এই কবিতাটা তো আমি জানি না। এটা একটু আবৃত্তি করে শোনান আমাদের দর্শকদের, শ্রোতাদেরকে। ঠিক আছে, যতটুকু মনে পড়ে ততটুকুই বলছি। ঠিক আছে। নন্দলাল তো একদা একটা কুড়িল ভীষণ পণ, স্বদেশের তরে যে করেই হোক রাখিবে সে জীবন। সকলে বলিল, আহা হা, করো কি নন্দলাল? নন্দ বলিল, বসিয়া বসিয়া রহিব কি চিরকাল? আমি না করিলে কে করবে আর উদ্ধার এই দেশ? তখন সকলে বলিল, বাহবা 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 বেশ। নন্দের ভাই কলেরায় মরে, দেখিবে তারে কে বা? সকলে বলিল, যাও না নন্দ, করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল, ভাইয়ের জন্য জীবনটা যদি দিই, না হয় দিলাম, কিন্তু অভাগা দেশের হইবে কি? বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারিদিক,
তখন সকলে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা বটে, তা বটে, ঠিক। ভয় ভীতির মধ্যেই জীবনটা যদি পার করে দিই, যদি একটা ভালো কাজ করতে না পারি, তাহলে জীবনটার মূল্যটা কি? আহ, কিছুই না। তো এটা হচ্ছে আপনার মঙ্গল মন্ত্র, ভয় পেও না বন্ধু, এটাই আমার এগিয়ে মঙ্গল। চলো। ভয়, এগিয়ে যেতে হবে। হ্যাঁ, এটা এটা তো সারা, এটা শুধু যুদ্ধক্ষেত্রে না, এটা জীবনের ক্ষেত্রেও। যতবার পড়বে ততবার উঠে হাঁটতে হবে, সামনে যেতে হবে। একটা না একটা সময় তুমি তো তোমার গোলে পৌঁছাবে। কিন্তু একবার যদি পড়ে যে না ওঠো, তাহলে তো সেখানে তুমি যেতে পারবে না। পড়ে যাবে, উঠে আবার হাঁটতে হবে, হুম। সামনে চলে যেতে হবে। তো আমি বলবো যে মঙ্গল মন্ত্র হচ্ছে এটাই, থেমে যেতে না, সামনে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ স্বামীর আপা, আশা করি আপনি আবার সামনে এগিয়ে যাবেন সাউথ সুদানে ফেরত যেয়ে। দোয়া করো, ঠিক আছে। সাউথ সুদান থেকে অন্য জায়গায়ও যেন যেতে পারি। অবশ্যই আর অবশ্যই। আমি ইনভাইট করবো, তুমি আবার রিজয়েন করো এই সেক্টর, যদি সম্ভব হয়। আর বাংলাদেশে সমস্ত ইয়াং পিপলরা যারা এই পডকাস্ট শুনছে, তাদেরকেও আমি বলছি যে জয়েন করেন, আপনারা সবাই আসেন। আমরা ডেভেলপমেন্ট সেক্টরে, বাংলাদেশি হোক বিদেশি হোক, আমরা সবাই একসাথে কাজ করি। অ্যান্ড এটা করতেই দেখবেন যে একটা সময় আমরা সময়টাকে পাল্টে দিয়েছি। এটা কিন্তু সত্যি কথা। হ্যাঁ, একটা ছোট্ট একটা এফর্টেই কিন্তু অনেক চেঞ্জ হয়। সো ক্ষুদ্র ক্ষুদ্র চেঞ্জ গুলো যেন আমরা করতে থাকি, এটাতে থেমে না যাই। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ রুমানা।